আজকের টপিক হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তো আজকে পড়বো আমরা ডিমান্ড কি, সাপ্লাই কি, তারপর পড়বো প্রাইস আর ডিমান্ডের যে কার্ভ সেটা পজিটিভ না নেগেটিভ সেটা পড়বো, প্রাইস আর সাপ্লাইয়ের যে কার্ভটা আছে সেটা পজিটিভ না নেগেটিভ সেটা পড়বো, তারপর শিফট ইন ডিমান্ড কার্ভ পড়বো, তারপর ইম্পর্টেন্ট কতগুলো কার্ভগুলো পড়বো, তারপর হচ্ছে ইলাস্টিসিটি ইন ইকোনমিক্স সেটা কি সেটা পড়বো। তো চলো আমরা শুরু করি প্রথমে পড়বো আমরা থিওরি অফ ডিমান্ড। থিওরি অফ ডিমান্ডটা কি? এক নম্বর কি লেখা আছে দেখো, ডিমান্ড যখন সাপ্লাই থেকে বেশি তখন কি হবে? ইনফ্লেশন হবে। কেন? ধরো মার্কেটে ধরো 10টা এসি আছে, আর সেই 10টা এসি মানে হচ্ছে সাপ্লাই খুব কম। তো মার্কেটের লোক বলছে আমি এই ডিমান্ড হচ্ছে তোমার বেশি কেন, কেউ বলছে আমি 5,000 কিনবো, কেউ বলছে আমি 10,000 কিনবো, কেউ বলছে আবার আমি 20,000 দিতেও রাজি আছি। মানে কি দামটা, মানে গুডস কি কম সাপ্লাই আছে, খুব কম পরিমাণে গুডস আছে, কিন্তু লোক কী বলছে তার মানে বেশি বেশি দাম দিতেও রাজি আছে, কারণ সাপ্লাই কম আর ডিমান্ডের দিকে বেশি হয়ে যাচ্ছে। তখন কী হয়ে যাবে? মার্কেটে ইনফ্লেশন ঘটে যাবে, দামের বৃদ্ধি ঘটে যাবে। বুঝতে পারলে? 2 নম্বরে কি? ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড আর সাপ্লাইটা যখন সমান সমান হয়ে যাবে তখন সেটা কি ব্যালেন্সে চলে আসবে। এটা খুব মার্কেটে কম হয়। বুঝতে পারলে? 3 নম্বর, ডিমান্ড যখন দেখবে সাপ্লাই থেকে কম তখন কী হবে? ডিফ্লেশন ঘটবে। দেখবে মার্কেটে যদি কোনো দ্রব্যের সাপ্লাই বেশি থাকে তো অটোমেটিক তার দামটাকে, ডিমান্ডটা কমে যাবে, দামও কমে যাবে, তার মানে কি ডিফ্লেশন ঘটবে। বুঝতে পারলে? তো এই তিনটাকে কী বললো? থিওরি অফ ডিমান্ড। বুঝলে? আর একটা জিনিস মনে রাখবে, দুটো জিনিস, এই ডিমান্ড আর সাপ্লাই। ডিমান্ডটা কার পয়েন্ট অফ ভিউ থেকে পড়বো? সেটা হচ্ছে কনজিউমার। আর সাপ্লাইটা কার পয়েন্ট অফ ভিউ থেকে পড়বো? প্রোডিউসার। বুঝতে পারলে? এই জিনিসটা মনে রাখবে। যখন ডিমান্ডগুলো যখনই ডিমান্ড কথাগুলো বলবো বা ডিমান্ডটা পড়বো, তখন কার পয়েন্ট অফ ভিউ ভাববে? সেটা কনজিউমার, মানে যেটা কনজিউম করে। আর সাপ্লাইয়ের কথা যখন পড়বো সেটা কার দিক থেকে ভাববে? প্রোডিউসারের দিক থেকে ভাববে, যারা ধরো ব্যবসায়ী লোক তাদের দিক থেকে ভাববে। বুঝতে পারলে? আর কনজিউমার হচ্ছে যারা সাধারণ লোক, যারা আমরা কনজিউম করি, দোকান থেকে যে জিনিসপত্র কিনে নিজেরা কনজিউম করি। তো সেটাকে সে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে কী পড়বো? ডিমান্ডটা পড়বো। বুঝলে? চলো এখন আমরা পড়বো ডিমান্ড। ডিমান্ডের কি ডেফিনেশন পড়বো। তো ডিমান্ডটা কী এখানে কী লেখা আছে দেখো, ডিমান্ড ইজ অ্যান ইকোনমিক কনসেপ্ট দ্যাট রিলেটস টু এ কনজিউমার্স ডিজায়ার টু পারচেস গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড উইলিংনেস টু পে এ স্পেসিফিক প্রাইস ফর দেম। মানে কি বোঝাচ্ছে? যখন দেখবে কোনো তুমি পারচেস, মানে কোনো গুডস কেনার জন্য তোমার ডিজায়ার, মানে কি এখানে কী লেখা আছে? কনজিউমার ডিজায়ার। তোমার কোনো গুডস বা সার্ভিস, যেটা গুড বা সার্ভিস মানে কেনার জন্য তোমার ডিজায়ার মানে ইচ্ছা জাগে। আর অ্যান্ড উইলিংনেস টু পে স্পেসিফিক প্রাইস ফর দেম, তার জন্য তুমি সেই প্রাইসটা দিতেও রাজি আছো, তখন সেটাকে কী বলবো? ডিমান্ড বলবো। তখন সেটাকে ডিমান্ড বলবো। যদি কোনো দ্রব্যের তোমার কেনার ইচ্ছা থাকে এবং তারা সেটা পে করতে পারবে, তখন সেটাকে কী বলবো? ডিমান্ড বলবো। বুঝতে পারলে? তারপর আমরা কি বলবো, এখন যদি বলো কি তুমি তাজমহল কিনবে, তো কি তাজমহল কি কিনতে পারবে? সেটাকে তখন আমরা ডিমান্ড বলতে পারবো না। তো কি কি লাগবে? ইট অলসো, এখানে কি বলেছে? ইট অলসো ইনক্লুডস ডিজায়ার, মানে যেটা তোমার ইচ্ছা থাকবে। অ্যাফোর্ডেবিলিটি, যেটা তুমি অ্যাফোর্ড করতে পারবে, যে জিনিসটা তুমি অ্যাফোর্ড করতে পারবে বা নিতে পারবে, তো সেটা কি ডিমান্ডের মধ্যে পড়বে। অ্যাট গিভেন টাইম, মানে সেই সময়ে সেই টাইমে যেটা নিতে পারবে। এমন নয় কি তুমি এখন বলছো আমার কাছে ইনকাম নাই, তো ধরো তোমার কাছে এখন এই বেশি টাকা নেই, এবার বলছো যখন আমার জব লেগে যাবে তখন কি আমি একটা গাড়ি কিনবো, তো সেই সময় কিনবে, তো সেই সময়কার ওটা ডিমান্ড হবে। তো ওইটা তখন আমি এখন এটা বর্তমানে সেটা ভবিষ্যতে কিনবে সেটা আমি ডিমান্ড বলতে পারবো না। তো অ্যাট গিভেন টাইম হতে হবে। আর কী হতে হবে? অ্যাট গিভেন প্রাইস, মানে যে দাম আছে সেই দামে নিতে হবে। এখন তুমি দেখবে তোমার মাকে দেখবে বাড়ি বা কোনো দোকানে গিয়েছে, যখন শাড়ি কেনে বা আর কিছু কেনে, তো দোকানদারের সাথে কী করে, এই মানে কেনাকাটা করার সময় কী করে? দামাদামি করে। তো সেটা কেন করে? যাতে প্রাইসটা একটু কম পায়। তো কি সেটা কিন্তু করলে সেটা ডিমান্ডের আন্ডারে পড়বে না। বুঝতে পারলে? ইউটিলিটি, মানে তুমি কোনো দ্রব্য কিনে কতটা তুমি নিজেকে স্যাটিসফ্যাকশন করতে পেরেছো, তো সেটা কী হবে? সেটা ডিমান্ডের মধ্যে পড়বে। বুঝতে পারলে? তো এগুলো কি থাকবে? ডিমান্ডের মধ্যে ইনক্লুড থাকবে। আর কি, এই ডিমান্ড কার্ভটা অলওয়েজ কি নেগেটিভ। কেন নেগেটিভ? দেখো এই কার্ভটা দেখো, এখানে কী বলা আছে? প্রাইস, আর এখানে কী লেখা আছে? ডিমান্ড। যখন দেখবে প্রাইসটা কী হবে? মানে প্রাইসটা কি দেখো, প্রাইসটা যদি কমতে থাকে তো ডিমান্ডটা কি আস্তে আস্তে বাড়তে থাকবে। বুঝতে পারলে? তুমি একটু আগে বললাম কি প্রাইস বাড়লে কি ডিমান্ডটা কি কমে যায়, আর প্রাইসটা যদি কম থাকে তো ডিমান্ড অলওয়েজ কী হয়?
বৃদ্ধি ঘটে বা ডিমান্ড আস্তে আস্তে বাড়ে। তো এখানে কি হচ্ছে, যখন প্রাইস বেশি ছিল তখন ডিমান্ড কম ছিল, হ্যাঁ, আর যখন প্রাইস আবার কমে যাচ্ছে তখন ডিমান্ড বেড়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে, তার থেকে বেশি হয়ে যাচ্ছে। মানে কি, দেখো নিচের দিকে যাচ্ছে না, তখন সেটাকে কি বলবো, নেগেটিভ। তো কি বলবো, ডিমান্ড কার্ভটাকে কি বলবো, নেগেটিভ। তো কেন হচ্ছে, কারণ প্রাইস বাড়লে ডিমান্ড কমে যায়, আর প্রাইস বাড়লে কী হয়, না প্রাইস বাড়লে ডিমান্ড কমে যায়, আর প্রাইস কমলে কী হয়, ডিমান্ড বেড়ে যায়। বুঝতে পারলে, এই দুটো কারণে কী বলবো, ডিমান্ড কার্ভটাকে নেগেটিভ বলবো। বুঝতে পারলে। তারপর আমরা কি পড়বো, ল অফ ডিমান্ড। ল অফ ডিমান্ডে কী লেখা আছে দেখো, অন ইনক্রিজিং প্রাইস দ্য ডিমান্ড অফ গুডস অ্যান্ড সার্ভিসেস উইল ডিক্রিজ। তো একটু আগে আমরা পড়লাম, প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে কী হয়, ডিমান্ডটা কি, কোনো গুডস বা সার্ভিসের ডিমান্ডটা কী হয়, ডিক্রিজ হয়ে যায়, মানে কমে যায়। আর কী লেখা আছে, কিপিং আদার ফ্যাক্টর কনস্ট্যান্ট। আদার ফ্যাক্টরগুলো কনস্ট্যান্ট রাখতে হবে। এখন তুমি যদি বলো কি আমার ইনকাম বেড়ে গেছে, হ্যাঁ, আমি যে জিনিসটা এখন কিনতে পারছি না, আমার যদি ইনকাম বেড়ে যায়, ধরো এখন তোমার ইনকাম হচ্ছে 20,000, তুমি একটা এসি কিনতে পারছো না 30,000-এ, যদি তোমার ইনকাম হয়ে যায় ধরো 40,000, তো তুমি তো আরামসে এসিটা কিনে নিতে পারবে। তো সেই ক্ষেত্রে কি, ল অফ ডিমান্ডটা কাজ করবে না। তো কিছু কিছু ক্ষেত্রে ফ্যাক্টরকে কনস্ট্যান্ট রাখতে হবে। যেমন দেখো এখানে কী লেখা আছে, আদার ফ্যাক্টর অ্যাফেক্টিং ডিমান্ড আর প্রিজাম্পশনস, মানে কি, কিছু কিছু আছে, কিছু কিছু ফ্যাক্টর আছে যেটা কি ডিমান্ডকে অ্যাফেক্ট করে। কী কী, ইনকাম, যেটা বললাম তোমাকে একটু আগে। তারপরে কি, একটা প্রাইস অফ রিলেটিভ গুডস। ধরো একটা চায়ের দাম আর একটা কফি, চায়ের দাম হচ্ছে 10 টাকা, কফির দাম হচ্ছে 15 টাকা। এটারও দাম বেড়ে হলো 15 টাকা, এটার দাম বেড়ে হলো 20 টাকা। কিন্তু তুমি আগেও তুমি কী করতে, চাটা নিতে প্রেফার করতে, কারণ তার দাম কম। এখনও দাম বাড়ার পরও কী নিচ্ছ, এখন চা খাচ্ছ। তো এখানে কী হচ্ছে, ডিমান্ডের রুলসটাকে কী হচ্ছে, এফেক্ট করছে না। দেখো এখানে কী বলেছে, আমরা কী জানি, মানে দাম, মানে প্রাইস বাড়ার সাথে সাথে কি ডিমান্ডটা কমে যাবে, কিন্তু এখানে প্রাইস বাড়ার সাথে সাথে কি ডিমান্ডটা কমলো, কি তাও ডিমান্ডটা আছে, চায়েরই ডিমান্ড আছে। কেন, কারণ তার রিলেটিভ গুডসেরও দামটা বাড়ছে, তার জন্য কি প্রাইস অফ রিলেটিভ গুডসের ক্ষেত্রে এটা কি এটা এফেক্ট হবে। বুঝতে পারলে। এরপর পড়বো, তারপরে কি, টাইম লেখা আছে। তো টাইমের সাথে সাথে কী হয়, তোমার যদি ইনকামটা কী হয়, ইনকামটা তোমার ইনক্রিজ হয়ে থাকে, তাহলে কি সেটাও কী হবে, তোমার ডিমান্ডের লটা এফেক্ট পড়বে। তারপর টেকনোলজির ক্ষেত্রেও একই। বুঝতে পারলে। এবার কিছু কিছু এক্সেপশন আছে, যেমন ধরো এক্সেপশন ইন ল অফ ডিমান্ড। এক্সেপশন কী কী, এপিডেমিক, মানে কি, যখন করোনাকাল এসেছিলো তখন কী হয়েছিল, জিনিসপত্রের দাম যতই রাখুক না কেন, ডিমান্ড কিন্তু কি, ডিমান্ড তবুও বেশি ছিল, প্রাইসও ইনক্রিজ ছিল, ডিমান্ড ইনক্রিজ ছিল। কেন, তখন লোকের দরকার ছিল, তখন সাপ্লাই কম হতো। তো কী হতো, তো সেক্ষেত্রে কি এই ডিমান্ডের রুলসটা এফেক্ট হতো। কেন, আর প্রায় যতই বলুক ডিমান্ড কিন্তু তত থাকতো, ততই বেশি ছিল। বুঝতে পারলে। তখন ডিমান্ড কম ছিল না, কিন্তু আমরা কি জানি, প্রাইস বাড়ার সাথে সাথে কি ডিমান্ড কমে যায়, কিন্তু না, সেই সময় কী হয়েছিল, যতই প্রাইস ছিল কিন্তু সেই ক্ষেত্রে লোক ডিমান্ড করছিল। বুঝতে পারলে। তারপরে কী লেখা আছে, হ্যাবিচুয়াল গুড, যেগুলো হচ্ছে হ্যাবিচুয়াল, তোমার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে। ধরো একটা লবণ, লবণ তুমি এই তরকারিতে দাম বেড়ে গেছে বলে তুমি তরকারিতে কম লবণ দিতে পারবে না, তোমাকে সেই সঠিক পরিমাণে লবণ দিতে হবে। তো লবণটা কি তোমার লাগবে, তো দাম যতই বাড়ুক না কেন সেক্ষেত্রে কি তোমার লবণটা কিনতে হবে। তো প্রাইস যতই বাড়ুক না কেন ডিমান্ড ততই বাড়বে। বুঝতে পারলে। ডিমান্ড মানে ওটা যেহেতু হ্যাবিচুয়াল গুড, তোমাকে নিতেই হবে, সেক্ষেত্রে কী হবে, হ্যাবিচুয়াল গুডের ক্ষেত্রে কি ল অফ ডিমান্ডটা এক্সেপশন হবে। বুঝতে পারলে। তারপরে কী বললাম, ইগনোরেন্স। এবার কেউ যদি বলে না আমি মানবো না, যত দাম বাড়ুক আমি নিয়ে নেবো, ইগনোর করছে, যে জিনিসটা ডিমান্ডের, ল এর ডিমান্ডটাকে ইগনোর করছে। তো ইগনোর করলে কী হবে, সেক্ষেত্রে ল অফ ডিমান্ডটা এই এফেক্ট করবে। বুঝতে পারলে। আরেকটা কি, নিচে লেখা আছে ফ্যাশন বা ট্রেন্ড। ধরো এক সময় এই পাগলু যে সিনেমাটা দেবের এক সময় খুব চলছিল, তো ওই সময় কী হয়েছিল, একটা পাগলু ড্রেস চলছিল, এই টুপিওয়ালা। বুঝতে পারলে। তো ওই সময় একটা ট্রেন্ড ছিল, সে ড্রেস কিন্তু ওই মানে ওই সোয়েটার যেটা গেঞ্জিটা উঠেছিল, ওই গেঞ্জিটার দাম যতই রাখুক না কেন, যত দাম বাড়ুক না কেন, তবুও কি ডিমান্ডটা ছিল। ফ্যাশনের দিক থেকে কী হয়, এই ল অফ ডিমান্ডটা কী করে, এফেক্ট করে। তারপরে ভেবলেন গুডস যেমন বলেছিলাম, যে ধরো যারা স্ট্যাটাস মেনটেন করে, যারা মার্সিডিজ কেনে, সেটা মার্সিডিজ গাড়ি যত দাম বাড়ুক না কেন, যারা ধনী ব্যক্তিরা ঠিক তারা যতই দাম বাড়ুক কিন্তু তারা সেই মার্সিডিজে কিনে নেবে, কারণ স্ট্যাটাস মেনটেন করে তারা। সেজন্য কী হয়, ভেবলেন গুডসের ক্ষেত্রে ল অফ ডিমান্ডটা কী হয়, আঘাত ঘটে। তারপর কি, গিভেন গুডস। তো গিভেন গুডস আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম। গিভেন গুডসগুলো কোনগুলো, ধরো একটা ডালের দাম হচ্ছে তোমার 100 টাকা,
আর তার পাশাপাশি ধরো কী রাখবো, চিনির দাম। চিনির দাম হচ্ছে, ধরো চিনি ধরো না, ধরো চিকেন, ধরো চিকেনের দাম ধরো 150 টাকা, তো এটার দাম বেড়ে হয়ে গেল কত, ধরে নাও 140 টাকা ডালের দাম। কিন্তু তুমি এখনও কি আগে ডাল নিতে, কারণ ওটার দাম বেশি বলে এটা নিতে না। এখন কি হচ্ছে, এখন এটার দাম বেড়ে গেছে কিন্তু তবুও নিচ্ছ কেন, তার তুলনায় এই মানে চিকেনের দামের তুলনায় এটার দামটা কি কম, তার জন্য তুমি এটাকে প্রেফার করছো। তো সেই সব গিফট গুডসের ক্ষেত্রে কী হয়, ল অফ ডিমান্ড এফেক্ট পড়ে, বুঝতে পারলে? তো এই এক্সেপশনগুলো মনে রাখবো, বুঝলে? তাহলে এরপর পড়বো আমরা ইলাস্ট্রিসিটি। ইলাস্ট্রিসিটি কোনটাকে বলবো, যে রাবারগুলো বুঝো, যে রাবারকে যত টানবে ততই চেঞ্জ হবে। তার মানে কি, কোনো একটা আদার ভ্যারিয়েবলের কোনো কিছু চেঞ্জ হওয়াতে যদি ওই ভ্যারিয়েবলের কিছু একটা পরিবর্তন ঘটে, তো তখন সেটাকে কী বলবো, ইলাস্ট্রিসিটি। এখানে সেটা লেখা আছে, এ মেজার অফ এ ভ্যারিয়েবল সেন্সিটিভিটি টু এ চেঞ্জ ইন আদার ভ্যারিয়েবল। মানে আদার ভ্যারিয়েবলের জন্য যে চেঞ্জ হয়, আদার ভ্যারিয়েবল চেঞ্জ হওয়ার জন্য তার নিজের যে ভ্যারিয়েবলের যেটা চেঞ্জ ঘটে, পরিবর্তন ঘটে, সেটাকে কী বলবো, ইলাস্ট্রিসিটি, বুঝতে পারলে? তো এখানে কি লেখা আছে, ইনইলাস্টিক ক্ষেত্রে কি এটা 0, লেস ইলাস্টিক ক্ষেত্রে কি লেস দ্যান 1, সরি গ্রেটার দ্যান 1। তারপর পারফেক্টলি ইলাস্টিক ক্ষেত্রে কি এটা হচ্ছে অসঙ্গত। তারপর কি লেখা আছে, ইলাস্টিক কি সমান 1। তারপর মোর ইলাস্টিক কি 1-এর থেকে বেশি। তো এই জিনিসগুলো কি সেটা আমরা এর পরের রাতে স্লাইডে পড়বো। এগুলো একে একে তোমাদের বোঝাচ্ছি, সিম্পল ব্যাপার। এই যে 5টা জিনিস আছে, এই 5টা কার্ভ নিয়ে আছে, এই কার্ভটাকে তোমাকে সিম্পল ভাষায় বোঝাবো, বুঝতে পারলে? কিছুই নয়। তো চলো নেক্সট স্লাইডে। তো প্রথম কার্ভটা কি বলেছে দেখো, এটাকে এখানে কি লেখা আছে, প্রাইস, আর এখানে কি লেখা আছে, ডিমান্ড। তো তুমি এটাকে মনে রাখবে, প্রাইসটাকে মনে রাখবে স্ল্যাব থপ্পর, আর এটাকে মনে রাখবে তো রিয়াকশন। হ্যাঁ, এই কার্ভটাকে দেখো, তোমাকে ধরো যতই থাপ্পড় মারুক না কেন, স্ল্যাব যতই মারুক না কেন, কিন্তু তোমার রিয়াকশান হচ্ছে 0, তুমি কোনো রিয়াকশান করছো না। ধরো তোমার বাবা তোমাকে থাপ্পড় মারছো, তুমি কি তোমার বাবাকে উল্টে থাপ্পড় মারবে? মারতে যাবে না। তার মানে কি, তোমার কোনো রিয়াকশান নাই, 0। তো এক্ষেত্রে কী হয়, তো প্রাইস যতই বাড়ুক না কেন, প্রাইস যতই এখানে কি প্রাইস বাড়তে থাকে, প্রাইস যতই বাড়তে থাকুক না কেন, কিন্তু ডিমান্ডের ক্ষেত্রে কী হয়, সেই ডিমান্ডটা স্থির থাকে, দেখো তো স্থির থাকে। তো প্রাইস যতই কোনো গুডসের মানে কি হয়, যতই প্রাইস বাড়ুক না কেন, তার ডিমান্ডটা কি একই থাকে। তো সেটাকে কি বলবো, ইনইলাস্টিক। মানে তখন তো সেটাকে কী বলবো, ইনইলাস্টিক। মানে কি, ইলাস্টিসিটি 0, বুঝতে পারলে? এটাকে এইভাবে মনে রাখবো। তারপরে 2 নম্বরে কি, ধরো তোমাকে তোমার দাদা তোমাকে ধরো থাপ্পড় মেরেছে। তো তোমার দাদা মেরেছে এত, মানে যেটা বললাম স্ল্যাপ, যেটাকে থাপ্পড়, তোমাকে থাপ্পড় মেরেছে, কিন্তু তুমি রিয়াকশান হিসাবে তুমি কম রিয়াকশান দিয়েছো। মানে কি, যেহেতু তোমার দাদাকে তোমাকে মেরেছে, তো তুমি কি বললে, আমার দাদা মেরেছে, ঠিক আছে, তোকে পরে আমি দেখে নেব। মানে তোমার দাদার যে থপ্পড়টা মেরেছে, আর তুমি তার প্রতি রিয়াকশানটা মানে রিয়াকশান দিয়েছো, কিন্তু কম দিয়েছো, তার থেকে কম দিয়েছো, বুঝতে পারলে কথাটা? কারণ তোমার দাদা তোমাকে তো বেশি মারতে পারবে, তোমার দাদা তুমি তো ছোটো, তুমি তোমার দাদাকে বেশি মারতে পারবে না। তো সেই হিসাবে তুমি কম রিয়াকশান দিয়েছো। তো সেটাকে কী বলবো, লেস ইলাস্টিক। তো সেটা কী হবে, 1-এর থেকে তার মানটা কি কম হবে। এবার কি 3 নম্বরে চলে যাও। 3 নম্বরে কী লেখা আছে দেখো, যখন দেখবে, এবার হচ্ছে তোমার ফ্রেন্ডের ক্ষেত্রে ভাবো, তোমার ফ্রেন্ড তোমাকে থাপ্পড় মেরেছে, তো তুমিও তাকে কী করবে, সমান পরিমাণে থাপ্পড় মারবে। যখন কি প্রাইস যত বাড়ুক না কেন, ডিমান্ডও সেম পরিমাণে ডিমান্ডে কী আছে, বাড়তে থাকে, বা প্রায় যতটা কমুক না কেন, ডিমান্ডও সেই পরিমাণে কমতে থাকে। তো বুঝতে পারলে তো, যেটা সমান হবে। তোমার বন্ধু যতটা তোমাকে এই থাপ্পড়টা মেরেছে, তুমি সেম পরিমাণ তাকে থাপ্পড় মেরেছো, মানে কি সেম। তখন কি বলবো, সেটাকে ইউনিট ইলাস্টিক বলবো। মানে কি, ইউনিট ইলাস্টিক ইকুয়াল টু 1, বুঝলে? এবার 4 নম্বরে কী বলবো দেখো, যখন তোমার কোনো ছোটো ভাই, তোমার থেকে যে ছোটো, সে তোমাকে থাপ্পড় মেরেছে, যে তুমি তাকে কী করবে, কম থাপ্পড় দেবে না বেশি দেবে? তোমার রিয়াকশানটা কি বেশি হয়ে যাবে, কারণ সে ছোটো, তার জন্য তুমি তাকে বেশি রিয়াকশান দিয়েছো। আর 2 নম্বরে কী বললাম, এখানে দেখো 2 নম্বর কী বলেছিলাম, 2 নম্বরে তোমাকে তোমার দাদা মেরেছিল, তার হিসাবে রিয়াকশান তুমি কম দিয়েছিলে। এখন কি হচ্ছে, তোমাকে ছোটো একজন মেরেছে, তার হিসাবে তোমাকে রিয়াকশান কী দিচ্ছ, বেশি দিচ্ছ। তার মানে কি, প্রাইস একটু কম হওয়াতে কি হচ্ছে, প্রাইস যখন একটু কমেছে, তখন ডিমান্ড কি একটু বেড়ে গেছে, তখন সেক্ষেত্রে কী বলবো,
প্রাইস একটু কমার সাথে সাথে যখন ডিমান্ড বেড়ে যাবে তখন সেটাকে বলবো মোর ইলাস্টিক। মানে কি, মোর ইলাস্টিকের মান কত, একের থেকে বেশি, গ্রেটার দেন 1, বুঝতে পারলে? তারপরে পড়বো পারফেক্টলি ইলাস্টিক। পারফেক্টলি ইলাস্টিক কোনটাকে বলবো, যখন কেউ তোমাকে মেরেছে, এবার তার হিসাবে তুমি রিয়াকশান, অনেক পরিমাণ রিয়াকশান দিয়েছো, সে হালকা আঘাত করেছে, একটু আঘাত করেছে, মানে কি একটু আঘাত মানে হচ্ছে সে তোমাকে কোনো আঘাত না করার পরিমাণ, মানে একটু আঘাত করতে তুমি কি রিয়াকশানটা কি বেশি দিয়ে দিয়েছো, সেক্ষেত্রে সেটাকে কী বলবো, পারফেক্টলি ইলাস্টিসিটি। মানে কি, তুমি রিয়াকশানটা কত দিয়ে দিয়েছো, অসংগত, মানে অনেক ইনফাইনাইট, মানে অনেক দিয়ে দিয়েছো রিয়াকশান, সেই ক্ষেত্রে কী বলবো, ইলাস্টিসিটি মানে দেখবো অসংগত। বুঝতে পারলে? দেখো এখানে এটাই লেখা আছে। তো কি বললাম দেখো, প্রথমে কি বললাম, ধরো প্রাইস যতই বাড়ুক না কেন, ডিমান্ড যদি কোনো মানে ডিমান্ডে যদি কোনো পরিবর্তন না ঘটে তখন সেটাকে বলবো ইনইলাস্টিক, আর সেটার মান কত, 0, মনে রাখলে। এবার 0 থেকে কি 1, 0 আর 1 মাঝখানে কোনটা থাকবে, 1 কম, 1 কমের কোনটা হবে, লেস ইলাস্টিক। লেস ইলাস্টিক কোনটাকে বলবো, তো ওটা বললাম কি, বললো তোমার বাবা থাপ্পড় মেরেছিল, তারপরটা কি তোমার দাদা থাপ্পড় মারলো, তোমার দাদা যেটুকু মেরেছিল তার থেকে তুমি রিয়াকশানটা কম দিলাম, মানে প্রাইস যতটা বেড়েছে তার হিসাবে ডিমান্ডটা একটু মানে কম হয়েছে, বা একটু তুমি মানে কি হয়েছে, রিয়াকশানটা কি একটু কম হয়েছে, এই রিয়াকশানটা একটু বেশি হয়েছে, মানে কি একটু প্রাইসটা বাড়ার সঙ্গে সঙ্গে ডিমান্ডটা একটু পরিবর্তন ঘটেছে, তখন সেটা কি বলবো, লেস ইলাস্টিক। 3 নম্বরে কী বললাম, 3 নম্বরে বললাম ইনইলাস্টিক। ধরো তোমার ফ্রেন্ড যতটা তোমাকে এই আঘাত করেছে সেম পরিমাণ আঘাত দিয়েছো, সেটা উদাহরণ দিয়ে বোঝালাম। তো প্রাইস যতটা বেড়েছে ডিমান্ডও সেই পরিমাণ বেড়েছে, বা প্রাইস যতটা কমেছে ডিমান্ডও সেই পরিমাণ কমেছে, তখন সেটাকে কী বলবো, ইউনিট ইলাস্টিক। মানে কি, ইউনিট ইলাস্টিকের মান কি 1। এবার তারপরে কী বলবো, 1 থেকে বেশি কখন বলবো, মোর ইলাস্টিক। মোর ইলাস্টিক কখন হবে, যখন তোমার থেকে ছোটো কেউ ভাই তোমাকে মেরেছে, এবার তার হিসাবে তুমি রিয়াকশন বেশি দিয়েছো, মানে কি প্রাইস একটু কমেছে, ডিমান্ডটা একটু বেড়ে গেছে, তখন সেটাকে কী বলবো, মোর ইলাস্টিক, যেটা কি 1 থেকে বেশি। তারপরে কি, পারফেক্টলি ইলাস্টিক। পারফেক্টলি ইলাস্টিক কোনটাকে বলবো, ধরো একটু আঘাত করেছে না বরাবর, একটু আঘাত করতে তোমার রিয়াকশন হচ্ছে অনেক বেশি যদি রিয়াকশন হয় সেটাকে বলো পারফেক্টলি ইলাস্টিক, যেটা মান কি অসংগত। বুঝতে পারলে? তো এখানে এই জিনিসটাই লেখা ছিল, এই 5টা জিনিস। ইনইলাস্টিকের ক্ষেত্রে কি, ইলাস্টিসিটি 0, লেস ইলাস্টিকের ক্ষেত্রে মান হচ্ছে 1 কম, পারফেক্ট ইলাস্টিকের ক্ষেত্রে হচ্ছে অসংগত, ইউনিট ইলাস্টিকের ক্ষেত্রে কি 1 সমান, এটা হচ্ছে সমান সমান, আর মোর ইলাস্টিকের ক্ষেত্রে কি 1 বেশি। বুঝতে পারলে? এই যে এখানে এটাই লেখা আছে, দেখো প্রাইস ইলাস্টিসিটি ইন ডিমান্ড কোনটাকে বলবো, ইট ইজ দ্য রেশিও অফ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড টু চেঞ্জ ইন প্রাইস। বুঝতে পারলে? মানে একটা প্রাইসের মানে একটা মানে দামের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে যে কোয়ান্টিটি ডিমান্ডের পরিবর্তন ঘটে তার সেটা কী বলো, প্রাইস ইলাস্টিসিটি ইন ডিমান্ড, যেটা একটু আগে বললাম। আর এটা একটা সূত্র আছে কি, দেখো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড বাই কি, পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস। বুঝতে পারলে? তোমার কোয়ান্টিটি মানে ডিমান্ডের মানে প্রাইস কতটা বেড়েছে তার পার্সেন্টের নিচে দিয়ে দিলে, আর তার সঙ্গে সঙ্গে কি প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে ডিমান্ডটা কত হয়তো মানে কমে গেছে, যেটা আমরা জানি কি প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিমান্ডটা কমে যায়, বা ডিমান্ডটা কতটা চেঞ্জ হয়েছে সেটা উপরে রেখে দেবো, তো কী পাবো, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মান পেয়ে যাবো। বুঝতে পারলে? আর এখানে কি, এটা অলওয়েজ কি নেগেটিভ হবে, কেন, প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে ডিমান্ডটা কম হয়ে যায়, বা প্রাইসটা কম হওয়ার সঙ্গে সঙ্গে ডিমান্ডটা বেড়ে যায়, তো এটা কি, সে কার্ভটা কি একটু প্রথমে পড়লাম এই নেগেটিভ। বুঝতে পারলে? ডাউনওয়ার্ডের দিকে যাচ্ছে, বললাম না এটা এভাবে নেগেটিভ, এটা প্রাইস, এটা হচ্ছে ডিমান্ড, বললাম না। এরপর কী লেখা আছে দেখো, টাইপস অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, যেটা আমরা পড়লাম প্রথমে। 1 নম্বর কি, পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড কোনটাকে বলবো, নো চেঞ্জ ইন ডিমান্ড ওয়েদার প্রাইস গো হাই অর লো, মানে প্রাইসের মানে যতই হোক, প্রাইস যতই দাম বাড়ুক না কেন ডিমান্ড সেই একই থাকে, আর যদি প্রাইসের দাম যতই কমুক না কেন কিন্তু ডিমান্ড ওই একই থাকে। বুঝতে পারলে? যেমন উদাহরণ দেখো, সল্ট, ডেইলি লাইফ নেসেসারি থিংস, কারণ লবণের দাম যতই বাড়ুক না কেন কিন্তু ডিমান্ড তার একই থাকবে, কারণ সেটা হচ্ছে তোমার ডেইলি লাইফের প্রয়োজনীয় জিনিস। বুঝতে পারলে? তো কি, সেক্ষেত্রে কি প্রাইস ইলাস্টিসিটি উইল বি 0, অলওয়েজ কি তার মান 0 থাকবে, কারণ সেখানে কোনো তুমি রিয়াকশন দিচ্ছ না, মানে প্রাইস যতই কমুক বা বাড়ুক না কেন ডিমান্ড সেই একই থাকে। বুঝতে পারলে? তো পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে কী হবে, ইডির মান কী হবে, 0 হবে। এটা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন পড়ে, মনে রাখবে। তারপর 2 নম্বরে কী বললাম,
রিলেটিভলি ইনইলাস্টিক অর লেস ইলাস্টিক, কোনটাকে বলবো? দেখো, চেঞ্জ ইন প্রাইস ইজ মোর বাট ইফেক্টিভ অন কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ লেস। মানে প্রাইজের দাম কি একটু বেশি হয়ে গেছে, কিন্তু ডিমান্ড কি কোয়ান্টিটি ডিমান্ড একটু কমে গেছে, বুঝতে পারলে? মানে প্রাইসটা কি বেশি কিন্তু ডিমান্ডটা একটু কম, তখন সেটাকে কি বলবো? রিলেটিভলি ইনইলাস্টিক অর লেস। এটার মান কি? ইট উইল বি লেস দ্যান 1। এটা কি ইডির মান কত হয়? 1-এর থেকে কম হয়। যেমন উদাহরণ হচ্ছে মিল্ক, পেট্রোল। তো পেট্রোলের দাম ধরো 80 টাকা লিটার, সেটা হয়ে গেল 90, মানে একটু দাম বেড়েছে, কিন্তু কি তুমি কি কমিয়ে দিয়েছো? ধরো তুমি এত আশেপাশে বাজার, তোমার কাছাকাছি জায়গায় বাইকে যাতায়াত করতে, তখন কিছু ভাবতে না। এখন ভাববে কি কাছাকাছি জায়গায় যাবো না, যেটা দূরের জায়গায়, ধরো 5 কিলোমিটার বা 10 কিলোমিটার যেগুলো দূরের রাস্তা, সেগুলোতে তুমি বাইকটা নিয়ে যাবে। তো সেক্ষেত্রে বাইকে পেট্রোলটা পোড়াবে। তো তুমি তখন ভাববে তো যদি আগে যতটা যাতায়াত করতে বাইক নিয়ে, যতটা পেট্রোল ইউজ করতে, তার থেকে কম ইউজ করবে, বুঝতে পারলে? মানে কি প্রাইসটা একটু বাড়াতে, মানে একটু প্রাইজের দাম মানে প্রাইস যতটা বেড়েছে সেই হিসাবে ডিমান্ডটা একটু কমে গেছে। যেমন মিল্ক, দুধ আগে যে ধরো 2 লিটার নিচ্ছিলে, তো প্রাইসটা কি বেড়ে গেল, তো প্রাইস বাড়ার সাথে সাথে কি তুমি মিলটাকে কনজিউম করতে বন্ধ করে দিলে? করলে না। একটু ধরো আগে 2 লিটার নিচ্ছে, এখন 1 লিটার নিচ্ছে, সেই হিসাবে সেটাকে বলবো রিলেটিভলি ইনইলাস্টিক বা লেস ইলাস্টিক, বুঝলে? মানে প্রাইস একটু বাড়ার সঙ্গে সঙ্গে ডিমান্ডটা একটু পরিবর্তন ঘটেছে, একটু কমে গেছে। দেখতে পাচ্ছ এখানে প্রাইসটা কতটা, আর ডিমান্ডটা হচ্ছে একটু অল্প, মানে কি একটু কমে গেছে, বুঝতে পারলে? সেটার মান কত? 1 বললাম তো, 1-এর মানে 1-এর কম। ইউনিট ইলাস্টিকের ক্ষেত্রে কি সমান বললাম না? দেয়ার উইল বি ইকুয়াল চেঞ্জ ইন ডিমান্ডেড উইথ ইকুয়াল চেঞ্জ ইন প্রাইস। মানে প্রাইসের দাম যতই বাড়ুক না কেন বা কমুক না কেন, ডিমান্ডও ঠিক সেই পরিমাণেই কমবে বা বাড়বে। দেখতে পাচ্ছ? সেম। এটার মানও সেম, এটার মানও সেম। ইট উইল বি 1, এটা অলওয়েজ, এটার মান হচ্ছে 1। এটা খুব কমই হয় মার্কেটে, বুঝতে পারলে এই ইলাস্টিসিটিটা। এরপর আমরা পড়বো রিলেটিভলি ইলাস্টিক আর মোর ইলাস্টিক। তো রিলেটিভ ইলাস্টিক আর মোর ইলাস্টিক কোনটাকে পড়েছিলাম? যখন কি হয়, দেয়ার উইল বি মোর চেঞ্জ ইন ডিমান্ড অ্যাজ কম্পেয়ার টু চেঞ্জ ইন প্রাইস। মানে প্রাইসের একটু পরিবর্তন হওয়ার সাথে যদি ডিমান্ড বেশি পরিমাণে চেঞ্জ হয়ে যায়, তখন সেটাকে কি বলবো? রিলেটিভলি ইলাস্টিক আর মোর ইলাস্টিক। যেমন গোল্ড, সোনা। ধরো এখন সোনার দাম হচ্ছে 1,14,000, যদি 1 লাখ হয়ে যায়, একটু যদি 1 লাখ বা 10 হয়ে যায় বা 1 লাখই হয়ে যায়, তখন কি হবে? তার ডিমান্ডটা সঙ্গে সঙ্গে বেড়ে যাবে, কেননা একটু দাম কম হওয়া থেকে ডিমান্ডটা বেড়ে গেছে। দেখো, একটু দামটা কম হওয়াতে কি হয়ে গেছে? ডিমান্ডটা বেড়ে গেছে, বুঝতে পারলে? আগে এখানে ছিল, ডিমান্ডটা এখানে ছিল, যখন দেখছো প্রাইসটা কমে গেল, তো ডিমান্ডটা কি হলো? আরও বেড়ে গেল। মানে একটু প্রাইসটা কমাতে ডিমান্ডটা যদি বেড়ে যায়, তখন সেটাকে কী বলবো? রিলেটিভলি ইলাস্টিক আর মোর ইলাস্টিক। এটার মান কত? 1-এর থেকে বেশি, বুঝলে? এরপর আমরা কী বলছিলাম? পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। যখন দেখবো চেঞ্জ ইন ডিমান্ড ইজ হাই অ্যাজ কম্পেয়ার টু নেগলিজিবল চেঞ্জ ইন প্রাইস। মানে প্রাইসের দাম মানে বাড়েইনি, ধরো প্রাইসের দাম, ধরো যে দাম প্রাইস ছিল সেই মানে সেই প্রাইসের দাম স্থির আছে, আর তার তুলনায় কী হয়েছে? ডিমান্ড অনেক হাই হয়ে গেছে, তখন সেটাকে কী বলবো? পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। আর সেটার মান কত? সেটার মান কত? সমান ইনফিনিটিভ, মানে ইটস ভ্যালু উইল বি ইনফাইনাইট, বুঝতে পারলে? এক্সাম্পল কি? পারফেক্ট কম্পিটিশন মার্কেট। তো পারফেক্ট কম্পিটিশন মার্কেটে কী হয়? ধরো তুমি একটা ফলের দোকান খুলেছো, আর তোমার বন্ধু একটা ফলের দোকান খুলেছো। তো সেটা এখানে আপেলের দামও তুমি সেম রেখেছো, ধরো 100 টাকা কিলো, আর সেও রেখেছে 100 টাকা কিলো। তো কী হচ্ছে না, এখানে কি প্রাইসের দামটা সেম, কিন্তু কিন্তু এখন কি, ধরো আপেলের ডিমান্ডটা বেশি, তো সেখানেও তোমার কাছে গেলেও তো ডিমান্ডটা সে একই থাকবে, তোমার কাছে গেলেও ডিমান্ডটা সে একই থাকবে। তো পারফেক্ট কম্পিটিশন মার্কেট কোনটাকে বলবো? যখন দেখবে তুমিও দোকান খুলেছো ফলে সেও দোকান খুলেছে, যেখানে ফ্রিলি এক্সিট আর এন্ট্রি হয়। সেটা আমরা পরবর্তীকালে আবার পড়বো, বুঝতে পারলে? তো তুমিও রেখেছো 100 টাকা দাম, সেও 100 টাকা দাম রেখেছে, তো তার কাছেও ডিমান্ড একই থাকবে, তার কাছেও ডিমান্ডটা কি চাহিদাটা বেশি থাকবে। মানে এখন কি ডিমান্ডটা বেশি, সব জায়গায় কি দামটা একই থাকবে, কিন্তু তার তুলনায় কি ডিমান্ডটা বেশি থাকবে। হ্যাঁ, কারণ সব জায়গায় যেখানে যাবে ডিমান্ডটা বেশি, বুঝতে পারলে? তো সেই ক্ষেত্রে কি পারফেক্ট কম্পিটিশন মার্কেটের ক্ষেত্রে কী হবে? পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডের হবে, বুঝতে পারলে? তো আশা করি এই কার্ভগুলো বুঝতে পারলে। বেশি না, আমরা কটা পড়লাম? এই 5টা কার্ভ। তো প্রথমেটা বললাম কি, প্রাইসটা কি যতই বাড়ুক না কেন ডিমান্ডটা সেই একই থাকবে, তো সেক্ষেত্রে কি ইলাস্টিসিটির মান 0। 2 নম্বরে কি পড়লাম?
প্রাইসটা ধরো প্রাইজের দাম মানে প্রাইজের দাম বেশি হচ্ছে, যত বেশি হোক না কেন ডিমান্ডটা তার থেকে একটু পরিবর্তন করবে বা একটু কমবে, তখন সেটাকে কী বলবো, লেস ইলাস্টিক। আর 3 নম্বরে কী বললাম, প্রাইজের দাম একটু একটু কম কিন্তু তোমার ডিমান্ডটা কি, তোমার প্রাইজের দাম মানে প্রাইজে যত বাড়ুক ডিমান্ডও যত বাড়ুক, যখন সমান সমান থাকবে সেটাকে কী বলবো, ইউনিট ইলাস্টিক, যেটার মানে 1। আর 4 নম্বরে কী বললাম, যে ধরো প্রাইজের দাম একটু পরিবর্তন হয়েছে আর ডিমান্ড তার থেকে বেশি হয়ে গেছে, ধরো প্রাইস যতটা বাড়লো ডিমান্ড তার থেকে বেশি বেড়ে গেছে, তখন সেটাকে মোর ইলাস্টিক, বুঝলে। আর 5 নম্বরে বললাম, ধরো প্রাইস বাড়েনি, মানে কিছু হয়নি, প্রাইস যদি স্থির মানে দামটা মানে স্থির থাকে, সেই ক্ষেত্রে যদি কী হয়, ডিমান্ডটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, তখন সেটাকে বলবো পারফেক্টলি ইলাস্টিক, তখন সেটার মান কি, ইনফাইনাইট, বুঝলে। 5টা জিনিস মনে রাখবে, আর কিছু না। এরপর আমরা পড়বো প্রাইস আর ডিমান্ডের যে কার্ভটা, আমরা কি বলছি, প্রাইস আর ডিমান্ডের নেগেটিভ কার্ভ হয়, এই যে এটা বললাম না প্রথমে, তো সেটা কি, এদিকে গেলে কি হয়, রাইটওয়ার্ড শিফট, আর এদিকে যদি চলে আসে তখন সেটাকে বলবো লেফটওয়ার্ড শিফট। তো এটা কিভাবে হয় দেখো, ধরো তো প্রথমে পড়বো আমরা রাইটওয়ার্ড শিফট। তো রাইটওয়ার্ড শিফট কীভাবে হয় দেখো, যখন ইনকামটা ইনক্রিজ হবে আর প্রাইসটা কনস্ট্যান্ট থাকবে। ধরো একটা এসি আছে, এসির দাম হচ্ছে 60,000 টাকা, তোমার ইনকাম আছে এখন 30,000 টাকা। হ্যাঁ, যখন তোমার ইনকাম আছে 30,000 টাকা, তখন কি মানে সেই তুলনায় তুমি মানে 30,000 টাকাতে সেই এসিটা কিনতে পারবে না, কারণ এসির যা দাম সেই হিসাবে তোমার ইনকামটা হচ্ছে কম। তো কি প্রাইসটা এখানে কি বলেছে, সেম রাখবে। তো এসির দাম এখানে 60,000ই আছে, কিন্তু তখন তোমার ডিমান্ডটা কম, মানে কি তুমি তখন নিতে পারছো না। এবার যখন দেখছো তোমার ইনকাম বেড়ে গেছে 70,000, তখন কি তুমি আরামসে এসিটা কিনে নেবে, মানে কি সেই 60,000 টাকায় একই দাম আছে, আর তোমার কি তখন ডিমান্ডটা কি বেড়ে গেল। তো এই ডিমান্ডটা কি এখানে আগে ডি ছিল, তারপর D1 হয়ে গেল, ডিমান্ডটা কি বেড়ে গেল। তো সেক্ষেত্রে সেটা কি হলো, রাইট অর্ডার দিকে শিফট হয়ে গেল, আগে এখানে ছিল তারপর এখানে চলে গেল, মানে কি বুঝতে পারছো, এই বিন্দুটা এখানে ছিল, এখানে চলে এলো, তার মানে কি রাইট অর্ডার দিকে চলে গেল, তখন সেটা কী বলবো, রাইট অর্ডার শিফট। তখন কখন বলবো, যখন প্রাইসটাকে কনস্ট্যান্ট রাখবো, মানে এসি দামটা মানে সেমই আছে, কী হচ্ছে তোমার ইনকামটা বেড়ে যাচ্ছে, ইনকাম বাড়ার ফলে কী হচ্ছে, তোমার ডিমান্ডটা বেড়ে যাচ্ছে, তখন কী হবে, সেটা রাইট অর্ডার শিফট হবে, বুঝলে। আর লেফট আউট কোনটাকে বলবো, যখন দেখবো তোমার এসির দামটা ধরো 60,000 আছে, ধরো এসির দাম এই যে এখানে 60,000 আছে, তোমার ডিমান্ড হচ্ছে এটা, আর তোমার ইনকাম হচ্ছে তখন ধরো 1,00,000 টাকা, আর পরবর্তীকালে তোমার দেখা গেল ইনকামটা কমে 30,000 চলে এলো, তখন দেখা গেল তোমার প্রাইসটা সেম আছে, তখন তো আর নেবে, তখন তো ডিমান্ড ছিল, তখন নিতে পারছিলে 60,000 টাকার এসি। এখন দেখা গেল এখন তোমার প্রাইসটা কি হলো, এখন প্রাইসটা সেমই আছে, কিন্তু তোমার ডিমান্ডটা কি কমে গেল, কারণ কি তোমার ইনকামটা কমে গেল, কারণ আগে 1,00,000 টাকা ছিল বলে তুমি 60,000 টাকা এসি নিয়ে নিতে পারছিলে, এখন তোমার কমে 30,000 হয়ে গেছে, তুমি 60,000 টাকা এসি কিনতে পারবে না। তো প্রাইসটা সেম হওয়াতেও কি তোমার ডিমান্ডটা কী হলো, কমে গেল, কারণ তোমার ইনকামটা কমে গেছে বলে। তো বুঝতে পারলে, তো এখানে কী হয়েছে, ইনকামটা কমে গেছে আর প্রাইসটা কনস্ট্যান্ট। তো এইটুকু মনে রাখবে, যখন ডিমান্ডের ক্ষেত্রে শিপ ইন ডিমান্ড পড়বো, তখন মাথায় এইটুকু রাখবে কি প্রাইসটা কনস্ট্যান্ট থাকবে, আর কি একটা মাথায় রাখতে হবে, ইনকামটা ইনক্রিজ হলে কী বলবো, মানে ইনকাম যদি বেড়ে যায় তো রাইট অর্ডারের দিকে যাচ্ছে, আর ইনকাম যদি কমে যায় তো কোথায় যাচ্ছে, লেফট অর্ডারের দিকে যাচ্ছে। এটুকুই মনে রাখবো, বুঝতে পারলে। এরপর পড়বো আমরা শিফট ইন ডিমান্ড কার্ভ, যেটা আমরা একটু আগে বললাম, মানে কি হোয়েন প্রাইস উইল বি কনস্ট্যান্ট বাট কি হচ্ছে আদার ফ্যাক্টর আর ভ্যারিং। আদার ফ্যাক্টর বলতে কি ইনকামটা যদি বাড়ে বা কমে, যদি ইনকামটা বাড়ে তো রাইট অর্ডে, আর ইনকামটা যদি কমে কি লেফট অর্ডে, এটা লেখা আছে। রাইট অর্ডে কী হয় দেখো, হোয়েন প্রাইস ইজ কনস্ট্যান্ট, তো কী হয়, ইনকাম এন্ড আদার ফ্যাক্টর আর ইনক্রিজ, তখন কী হয়, ডিমান্ডটা কী হয়, ইনক্রিজ হয়, তখন সেটা কি রাইট অর্ডের দিকে শিফট হয়ে যায়, বুঝতে পারলে, এই যে রাইট অর্ডের দিকে শিফট হয়ে গেল, তখন সেটাকে কী বলবো, রাইট অর্ড শিফট, বুঝলে। এরপরে কী লেখা আছে, লেফট অর্ডার শিফটে কী বই দেখলাম, যখন প্রাইসটা কি কনস্ট্যান্ট কিন্তু কি ইনকামটা কি ডিক্রিজিং হচ্ছে, তো ইনকাম ডিক্রিজিং হলে কী হয়, ডিমান্ডটাও কি কমে যায়। ডিমান্ডটা আগে এখানে 100 এবার কমে 70-এ গেলো, মানে কি আগে এখানে ছিল তোমার, তারপর কি এদিকে এখানে চলে এলো, মানে কি লেফটের দিকে শিফট হয়ে গেলো, তখন সেটাকে বলো লেফট কখন হতো, তোমার ইনকাম যখন কমে যাবে, মানে কি ইনকাম কমে গেলে তোমার ডিমান্ডটা কমে যাবে, তখন কি হয়, লেফট অর শিফট হয়, বুঝতে পারলে। এরপর পড়বো মুভমেন্ট অ্যালং দিয়ে ডিমান্ড কার্ভ। তখন কি আমরা বলছিলাম, ধরো একটা জিনিস এখানে ছিল, একটা যেটা এখান থেকে এখানে গেছে, তো সেটাকে বলছিলাম শিফট, কি বলছিলাম,
শিফট। এখন যদি দেখা যায় এখানে একটা জিনিস আছে, তার নিচে চলে এলো, বা এখানে আছে বা উপর চলে গেল, তো এটা কি হচ্ছে, উপর নিচে করলে সেটাকে বলবো আমরা কি বলবো, মুভমেন্ট। তো সেটাই আমরা এখন পড়বো। তখন আগেকার কার্ভে কী হচ্ছিলো, এই এই কার্ভটা ছিল, তখন এদিকে যাচ্ছিলো বা এদিকে যাচ্ছিলো, রাইট বা লেফটে। এখন আমরা কি পড়বো, এখন পড়বো এটা স্থির থাকবে। সেক্ষেত্রে কী হবে, আগে এখানে ছিল, ধরো এখানে চলে গেল, ধরো এখানে চলে গেল, বা দেখা গেল বা নিচে চলে এলো, মানে কি নিচে বা উপরে আসে, তখন সেটাকে কী বলবো, মুভমেন্ট বলবো। বুঝতে পারলে? তো মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভে কী বলতে চাইছে দেখো। যখন দেখবো এখানে এখানে তখন আগেরটাতে কী ভাবছিলাম, যখন শিফট হচ্ছিলো তখন প্রাইসটাকে কী রেখেছিলাম, স্থির মানে কনস্ট্যান্ট রেখেছিলাম, আর ইনকামটাকে বাড়ছিলো বা কমছিলো সেটার উপর ডিপেন্ড করছিলো রাইটওয়ার্ড আর কি ডাউনওয়ার্ড। এখন কি রাখবো, এখন কি তোমার ইনকামটাকে কী রাখবো, সেম রাখবো, ইনকামটাকে কী রাখবো, কনস্ট্যান্ট রাখবো। তো ইনকামটা যদি কনস্ট্যান্ট রাখি, আর যদি প্রাইসটা বাড়াই আর প্রাইসটা কমাই, তো সেটার ক্ষেত্রে কী হবে, প্রাইসটা বাড়লে আপওয়ার্ডের দিকে যাবে, আর প্রাইসটা যদি কমে যায় তো ডাউনওয়ার্ডের মুভমেন্ট করবে। কীভাবে হচ্ছে দেখো, ধরো একটা এসি আছে, তো তোমার ইনকাম ধরো সেমই আছে, তো ধরো ইনকাম তুমি যতটা ইনকাম করছো ঠিক ততটা ইনকাম করছো, আর কি হচ্ছে, প্রাইসের পরিবর্তন ঘটছে। তো প্রথমে তোমার ছিল প্রাইস এতটা, প্রাইস ধরো সামথিং ছিল, আর ডিমান্ড মানে তোমার প্রথমে ডিমান্ড ছিল এখানে, দেখো পয়েন্টটা বুঝতে পারছো। আর যখন দেখছো তোমার প্রাইসটা কী হচ্ছে, বেড়ে যাচ্ছে, তো প্রাইসটা বাড়লে কী হচ্ছে, তোমার ডিমান্ডটা কমে যাচ্ছে। আর একবার দেখা যাচ্ছে প্রাইসটা কমে গেলে কী হচ্ছে, তোমার ডিমান্ডটা এখানে কী হচ্ছে, প্রাইসটা বেড়ে গেলে ডিমান্ডটা কমে যাচ্ছে, আর এখানে কী হচ্ছে, এখানে প্রাইসটা বাড়ার সাথে সাথে ডিমান্ডটা কী হচ্ছে, প্রাইসটা কমার, এখানে প্রাইসটা কমছে, তো কমার সাথে সাথে ডিমান্ডটা বেড়ে যাচ্ছে, আর এখানে কী হচ্ছে, প্রাইসটা বাড়ার সাথে সাথে ডিমান্ডটা কমে যাচ্ছে, তো এখানে কমে যাচ্ছে, এখানে বেড়ে যাচ্ছে। যখন এই প্রাইসটা কমে যাচ্ছে তখন কী হচ্ছে, এই পয়েন্টটা কি চলে যাচ্ছে, ওপরে চলে যাচ্ছে, আর প্রাইস বাড়ার সাথে সাথে কি আপওয়ার্ডের দিকে যাচ্ছে, আর যখন প্রাইসটা দেখছো কমে যাচ্ছে তখন কি নিচের দিকে আসছে। দেখো না, এই P1 ক্ষেত্রে দেখো, P1 ক্ষেত্রে যখন প্রাইসটা কমে যাচ্ছে তখন ডিমান্ডটা এখানে চলে আসছে, তার মানে এই পয়েন্টে চলে আসছে। আর আগে কী হচ্ছিলো, যখন প্রাইসটা বেড়ে যাচ্ছিলো এই পয়েন্টে, তখন কী হচ্ছিলো, এই পয়েন্টে, মানে এই পয়েন্টে চলে যাচ্ছে ওপরের দিকে। বুঝতে পারলে? বুঝলে কি বোঝাতে চাইলাম? যখন দেখবে প্রাইসটা ইনক্রিজ হচ্ছে আর ইনকামটা তোমার কনস্ট্যান্ট, তো সেক্ষেত্রে মাথায় রাখবে কি হচ্ছে, উপরের দিকে আপওয়ার্ডের দিকে যাচ্ছে, আর প্রাইসটা যখন কমে যাচ্ছে তখন কি ডাউনওয়ার্ডের দিকে মুভমেন্ট হচ্ছে। বুঝলে? এখানে কি এটাই লেখা আছে দেখো, মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ হোয়েন প্রাইস ইজ ভ্যারিয়েবল, যখন প্রাইস কি ওঠানামা করে, আর আদার ফ্যাক্টর কী হচ্ছে, কনস্ট্যান্ট, মানে কি ইনকামটা তখন কনস্ট্যান্ট আছে, সেক্ষেত্রে কী হবে, যদি প্রাইসটা কী হয়, ইনক্রিজ হয়, তো সেক্ষেত্রে আপওয়ার্ড মুভমেন্ট হবে, আর যদি প্রাইসটা কমে যায় তো সেক্ষেত্রে ডাউনওয়ার্ড মুভমেন্ট হবে। বুঝতে পারলে? এইটুকুই খেলা, আর কিছু খেলা নেই। বুঝলে এই কথাটা? তো প্রথমে কী কী বললাম, ডিমান্ড কি, কার পয়েন্ট অফ ভিউতে দেখবো, বলো বলো। সাপ্লাইটা কি, সাপ্লাইটা কার পয়েন্ট, সাপ্লাই এখনও পড়িনি কিন্তু কার পয়েন্ট অফ ভিউতে পড়বো সেটাও বললাম, প্রডিউসার, আর ডিমান্ডটা হচ্ছে কনজিউমার। আর কি বললাম, ডিমান্ড আর সাপ্লাইয়ের যে কার্ভগুলো, প্রাইসের সঙ্গে প্রাইস আর ডিমান্ডের কার্ভগুলো পড়লাম। তারপর পড়লাম ইলাস্ট্রিসিটি কি, ইলাস্ট্রিসিটির যে 5টা কার্ভ পড়লাম। তারপর কি বললাম, রাইটওয়ার্ড ডাউনওয়ার্ডের দিকে মুভমেন্ট করাটা বললাম। তারপর কি বললাম, উপর নিচে যেটা মুভমেন্ট করা ওটা বললাম, আর একটা শিফট পড়লাম, রাইটওয়ার্ড শিফট, এটা হচ্ছে ডাউনওয়ার্ড শিফট। আর একটা কী বললাম, মুভমেন্টের ক্ষেত্রে আপওয়ার্ড শিফট, আপওয়ার্ড মুভমেন্ট, আর একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট। এখন অবধি এ পর্যন্ত পড়লাম। চলো এরপর আমরা পড়বো সাপ্লাই। প্রথমে যতগুলো পড়লাম ডিমান্ড নিয়ে পড়লাম, ডিমান্ড আর প্রাইজের গল্প ছিল। এখন চলে এলো সাপ্লাই। সাপ্লাই কোনটাকে বলবো, দ্য ল অফ সাপ্লাই ডিমনস্ট্রেটস দ্য কোয়ান্টিটিজ সোল্ড অ্যাট এ স্পেসিফিক প্রাইস, মানে কোনো গুডস তার স্পেসিফিক প্রাইসে যেটা সেল করছে, তো সেটাকে কী বলবো, সাপ্লাই। কোনো কিছু গুডসকে সেল করার জন্য যে স্পেসিফিক প্রাইসে সেল করা হয় সেটাকে কী বলবো, সাপ্লাই। বুঝলে? তারপরে কে লেখা আছে, দিস মিনস দ্যাট দ্য হায়ার দ্য প্রাইস দ্য হায়ার দ্য কোয়ান্টিটি সাপ্লাইড, মানে কি মানে কি যারা প্রোডাকশন যারা করে, ধরো যারা দোকানদার আছে, ধরো মার্কেটে ধরো আলু দাম হচ্ছে এখন 5 টাকা কেজি, তো সে সাপ্লাইটা এখন কম করবে। এবার যখন দেখবে মার্কেটে দামটা বেড়ে গেছে, ধরো মার্কেটে এখন দাম চলছে
20 টাকা কেজি, তখন কি সাপ্লাইটা বেশি হবে। আর যখন দামটা কম ছিল তখন সাপ্লাইটা কম ছিল। এটা প্রডিউসারের দিক থেকে ভাববে, পয়েন্ট অফ ভিউ। সাপ্লাইটা কী বলেছিল, প্রডিউসারের দিক থেকে ভাববে। যখন দেখছে ওরা মার্কেটে এখন দাম কম, তো সেক্ষেত্রে সাপ্লাই এখন করবে না, সে গোডাউনে ভরে রাখবে। যখন দেখছে দাম বেড়ে গেছে তখন গোডাউন থেকে সে সাপ্লাই করবে মার্কেটে। কিসের জন্য? লাভের জন্য। বুঝতে পারলে? তো কী হচ্ছে না, এই যে এখানে কার্ভটা দেখো, প্রাইস যতই বাড়ুক না কেন, প্রাইস বাড়ার সাথে সাপ্লাই বাড়ছে, প্রাইস বাড়ছে সাপ্লাই বাড়ছে, প্রাইস বাড়ছে সাপ্লাই বাড়ছে। তো এই ক্ষেত্রে এটা কার্ভটা কী হবে? পজিটিভ। বুঝলে? তারপরে কি এখানে লেখা আছে দেখো, প্রডিউসার্স সাপ্লাই মোর অ্যাট এ হায়ার প্রাইস বিকজ দ্য হায়ার সিলিং প্রাইস জাস্টিফাইজ দ্য হায়ার অপরচুনিটি কস্ট অফ ইচ অ্যাডিশনাল ইউনিট সোল্ড। যেটা তোমাকে বোঝালাম, এই যে এটা কি, যখন 5 টাকা দাম ছিল তখন সাপ্লাই কম পড়ছিল, যখন দাম বেড়ে যাচ্ছে হঠাৎ তখন কি সাপ্লাই মার্কেটে বেশি করছে। কিসের জন্য? প্রফিটের জন্য। বুঝতে পারলে? তো এটা হচ্ছে তোমার ল অফ সাপ্লাই। এখানকার কার্ভটা কী হবে? পজিটিভ। আর ডিমান্ড আর প্রাইসের ক্ষেত্রে কী হচ্ছিলো, মানে প্রাইস যখন ছিল এখানে ডিমান্ড ছিল, সেক্ষেত্রে কি ডাউনওয়ার্ড ছিল, নেগেটিভ। আর এটার ক্ষেত্রে পজিটিভ। বুঝতে পারলে? এরপর আমরা কিছু ইম্পর্টেন্ট কার্ভ পড়বো। তো প্রথমে কার্ভটা কী হচ্ছে, কে লেখা আছে, দ্য ল্যাফার কার্ভ। তো দ্য ল্যাফার কার্ভটা কি, ল্যাফার কি বলেছিলেন, যখন ট্যাক্স রেভিনিউ আর ট্যাক্স রেট, যখন দেখছো সরকার কি করলো, প্রথমে 10% ট্যাক্স ছিল, সেটাকে বৃদ্ধি করে করলো 15% ট্যাক্স দিতে হবে। তো ট্যাক্স যত আসবে রেভিনিউ তত আসবে। তো ট্যাক্স কি হচ্ছে দেখো, ট্যাক্স বাড়ার সাথে সাথে কি রেভিনিউটা কি বাড়ছে। ট্যাক্সের মানে যত বাড়তে থাকছে রেভিনিউটা তত আসছে। এবার সরকার দেখা গেল 20% করে দিল, তো কী হচ্ছে, আস্তে আস্তে কমেছে। কারণ যখন 10% ছিল লোক ঠিকই এই ট্যাক্স পে করছিল, একটু যখন বাড়লো 15% তখন ঠিকই লোক দিচ্ছিলো। যখন 15-তে আবার যখন 20-তে চলে গেলো, মানে এখানে 15 অবধি ঠিক ছিল, যখন কী হলো 20-তে যখন আস্তে আস্তে যেতে লাগলো তখন ট্যাক্সটা কমে লাগলো। কারণ তখন ট্যাক্স বেশি দিতে হচ্ছে, কী হয়ে যাচ্ছে, তো সেই জন্য লোক কী করছে, ট্যাক্সটাকে চুরি করে নিচ্ছে। কারণ আগে ঠিকঠাক ট্যাক্স পে করছিলো, এবার যত ট্যাক্স বাড়াতে থাকবে তার সঙ্গে সঙ্গে কি রেভিনিউটা কমে যাবে। তো ভারত সরকারকে সেটাও ভাবতে হবে কি কতটা রেটে সেই ট্যাক্সটা রাখতে হবে, নাহলে কী হবে, রেভিনিউটা কম চলে আসবে। বুঝতে পারলে? তো এই কার্ভটাকে কী বলে, এই ল্যাফার কার্ভ, যেটাকে বেল শেপও বলা হয়, মানে বেলের মতো দেখতে। দেখো ঘন্টার মতো দেখতে না, তার জন্য এটাকে বেল শেপও বলা হয়। বুঝলে জিনিসটা কি? তারপর পড়বো কাজিনেটস কার্ভ। কার্ভটা কি, কাজিনেটস কী বলেছিল, যখন ইনকাম ইনইকুয়ালিটি আর পার ক্যাপিটাল ইনকামের যে কার্ভটা, সেই কার্ভটাকে নাম দিয়েছিল দ্য কাজিনেটস কার্ভ। মানে কী হচ্ছে দেখো, ধরো কোনো দেশ এখন ডেভেলপিং করছে, ইকোনমিকের ক্ষেত্রে ইকোনমিক ডেভেলপিং করছে, তো ডেভেলপ করতে করতে তার কী হচ্ছে, ইনইকুয়ালিটিটা বেড়ে যাচ্ছে। আর যখন দেখেছে পুরোপুরি ডেভেলপ হয়ে গেছে ইকোনমি, একটা টার্নিং পয়েন্ট আসে। ধরো ওই দেশের লোক সংখ্যা হচ্ছে 1000, তো 1000 লোকের মনে হচ্ছে আস্তে আস্তে লোক কী করছে, ইনকাম মানে কী করছে, তাদের ইকোনমিক ব্যবস্থাটা গ্রোথ করছে। মানে কি, মানে তারা কোনো কোম্পানি খুলে দিচ্ছে বা তারা কোনো বিজনেস খুলে দিচ্ছে, তো কি তার সাথে সাথে কি দেশেরও ইকোনমিক গ্রোথটা হচ্ছে। মানে কী হচ্ছে, তো সেখানে 1000টা লোকের মধ্যে কি 100টা করছিল, তো কি 100টা লোকের এখানে যে পর্যন্ত করছিল, সেক্ষেত্রে ডেভেলপিং ইকোনমিক ঘটছে, কিন্তু কি তার সাথে কী হচ্ছে, ইনইকুয়ালিটি হয়ে যাচ্ছে। ধরো দেশে 1000 লোকের সংখ্যার মধ্যে 100 জন করছে, মানে কি ইনইকুয়ালিটি হচ্ছে না। তো ইকুয়ালিটি করার জন্য কী করতে হবে, তো এক সময় কী হচ্ছে, 100 লোকের সংখ্যা বৃদ্ধি পেয়ে গেলো, একটা টার্নিং পয়েন্ট চলে এলো। আগে 100 জন করতে 500 জন 800 জন করতে লাগলো। সেক্ষেত্রে কি সবাই কী করতে লাগলো, প্রোডাকশন করতে লাগলো, কী এলো, তো সবাই প্রোডাকশন করতে গেলে কী হবে, দেশের ক্যাপিটাল ইনকামটা বৃদ্ধি পাবে। আর দেশের ক্যাপিটাল ইনকাম বৃদ্ধি পেলে কি ইকোনমিক গ্রোথটা হবে। আর যখন ডেভেলপিং ইকোনমিক গ্রোথ হয়ে যাচ্ছে, তখন মানে যখন একটা টার্নিং পয়েন্টে এসে সবাই যখন প্রোডাকশন করতে লাগছে, তখন কী হচ্ছে, ইনকাম ইকুয়ালিটিটা কি কমে যাচ্ছে। বুঝতে পারলে? তো এটা এখানেই বোঝাতে চেয়েছে। তো প্রথমে দিকে যখন ডেভেলপিং ইকোনমিক্স করছিল, তখন ইনইকুয়ালিটিটা বৃদ্ধি পাচ্ছিল, এবং এমন একটা টার্নিং পয়েন্ট হলো যখন সবাই প্রোডাকশন করতে লাগলো, তারপর কী হয়ে গেল, সেই ইনইকুয়ালিটিটা যেটা ছিল সেটা ইকুয়ালিটিতে চলে এলো, মানে ইনইকুয়ালিটিটা কমতে লাগলো। তো প্রথমের দিকে যখন দেশ ডেভেলপিং করে, তখন কী হয়, ইনইকুয়ালিটিটা বাড়তে থাকে। আর যখন পুরোপুরি দেশ ডেভেলপ হয়ে যায়, একটা টার্নিং পয়েন্ট আসার পর কি বেশি পরিমাণে প্রোডাকশন হয়, বা বেশি পরিমাণে লোক সংখ্যা যখন অ্যাড হয়ে যায় এই প্রোডাকশনের জন্য, তখন কী হয়ে যায়, পার ক্যাপিটাল ইনকামও বৃদ্ধি পায়, আর তার সঙ্গে সঙ্গে কী হয়, ইনইকুয়ালিটিটা কমে যায়। তো সেই কার্ভটাকে কী বলবো, কাজিনেটস কার্ভ। বুঝলে?
তুমি শুধু এইটুকু মনে রাখবে, ইনকাম ইনইকুয়ালিটি আর পার ক্যাপিটাল ইনকাম এই দুটোর মধ্যে যে কার্ভ হয় সেটা কি কার্ভের কার্ভ। আর প্রথমেটাকে ট্যাক্স রেভিনিউ আর ট্যাক্স রেটের যে কার্ভটা হয় সেটাকে কী বলো, লাফার কার্ভ। আর এক নাম হচ্ছে বেল শেপ, যেটাকে বেল শেপ বলা হয়। তো সেটা কি মনে রাখবে, ট্যাক্সের ক্ষেত্রে কি লাফারকে মনে রাখবে। আর এই পার ক্যাপিটাল ইনকামের সাথে যে ইনইকুয়ালিটিটা ঘটছে ইনকামের, তো সেটাকে সেই যে কার্ভটা হয় সেটা কার কার্ভ, কাজের কার্ভ, এটুকুই মনে রাখবে। হ্যাঁ, তারপর পড়বো লরেন্স কার্ভ। তো লরেন্স কার্ভটা কি দেখো, দ্য ডিস্ট্রিবিউশন অফ ইনকাম ইন অ্যান ইকোনমি ইজ রিপ্রেজেন্টেড বাই লরেন্স কার্ভ অ্যান্ড দ্য ডিগ্রি অফ ইনকাম ইনইকুয়ালিটি ইজ মেজার্ড থ্রু গিনি কোএফিসিয়েন্ট। এই গিনি কোএফিসিয়েন্টের মাধ্যমে যেটা মেজার করা হয়। তো এটা বাস এটুকু কথা দেখো, এই কার্ভটা দেখো, অত কিছু মনে রাখার নেই, প্রয়োজন নেই। দেখো এই কার্ভটা দেখো, এই কার্ভটা যখন এভাবে আছে, এটা কি, এটা ক্ষেত্রে কি 45 ডিগ্রি, এটা কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। তো এটাকে বলবো পারফেক্টলি ইকুয়ালিটি। আর যখন এই কার্ভটা এভাবে নিচের দিকে চলে যাচ্ছে, দেখো এভাবে 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 নিচের দিকে যখন যতটা যাচ্ছে, তো পারফেক্টলি কী হয়েছে, ইনইকুয়ালিটি হয়ে যাচ্ছে, বুঝলে। তো যখন এরকম এভাবে ছিল, তো সেক্ষেত্রে এটা পারফেক্টলি ইকুয়ালিটি। আর যখন নিচের দিকে চলে যাবে তখন বুঝে নেবে এটা পারফেক্টলি ইনইকুয়ালিটি। তো যখন এটার মান কীভাবে করবো, তো এ প্লাস বি কী বলেছে, এই কথাটা মনে রাখবে, এ বাই এ প্লাস বি, বুঝতে পারলে। তো এর মান একটা রাখবে আর এ প্লাস বি, এ দুটোর মান যদি 0 আসে তো সেক্ষেত্রে কী হবে, পারফেক্টলি ইকুয়ালিটি। আর এটার মান যদি কী হয়, 1 আসবে, তো সেটাকে বলবো পারফেক্টলি ইনইকুয়ালিটি। আর এই কার্ভের নিচের দিকে যতটা যাবে মানে কি ততটা ইনইকুয়ালিটির দিকে যাবে। আর এই 45 ডিগ্রি কোণের মান যত থাকবে তো সেটা বলবো। তো গিনির একটা কোএফিসিয়েন্ট আছে, গিনি কোএফিসিয়েন্টের যেটা সূত্র আছে কি, এ বাই এ প্লাস বি। তো এই মানটা রেখে যেটা মানটা আসবে, যদি 0 আসে সেক্ষেত্রে কী হবে, 45 ডিগ্রি কোণ মানে কি পারফেক্টলি ইকুয়ালিটি, এটুকু মাথায় রাখবে। আর 1 আসলে কি পারফেক্টলি ইনইকুয়ালিটি। তো কোন কোএফিসিয়েন্টের দ্বারা মেজার করা হয় লরেন্স কার্ভে, গিনি কোএফিসিয়েন্ট, বা সেটুকু মনে রাখবে, আর কিছুই নাই, বুঝতে পারলে। এরপর পড়বো মার্কেট স্ট্রাকচার। তো মার্কেট স্ট্রাকচারে কটা, অনেকগুলো মার্কেট স্ট্রাকচার হয়। তার মধ্যে মার্কেট স্ট্রাকচারের মধ্যে 4টা জিনিস পড়বো। একটা কি মনোপলি, আর একটা কি অলিগোপলি, একটা কি মনোপলিস্টিক কম্পিটিশান, আর একটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশান, বুঝতে পারলে। এই 4টা জিনিস পড়বো, মনোপলি, অলিগোপলি, মনোপলিস্টিক কম্পিটিশান, আর একটা কি পারফেক্ট কম্পিটিশান। তো এই মার্কেট স্ট্রাকচারে কি, এগুলোর মধ্যে কি, তো এক একটা সেটা আমরা বুঝবো। প্রথমে কি পড়বো, প্রথমে পড়বো আমরা পারফেক্ট কম্পিটিশান। তো পারফেক্ট কম্পিটিশান কোনটাকে বলবো, যেখানে কি মেনি সেলার থাকবে আর মেনি বায়ার। তোমাকে একটু আগে বললাম, ধরো তুমিও ফলের দোকান খোলা আছে, তোমার বন্ধুও ফলের দোকান খোলা আছে, মানে যে কেউ ফলের দোকান খুলতে পারে। হ্যাঁ, তো সেখানে কি হয়, কি মেনি সেলারও থাকে আর কি মেনি কী থাকে, বায়ার থাকে। মানে তুমি অনেকজন সেলারও থাকে, অনেকজন কেনারও থাকে। তো সেটাকে বলবো পারফেক্ট কম্পিটিশান। আর কি এটা হোমোজেনিয়াস প্রোডাক্ট, মানে কি তোমার ফলের দোকান আছে আর তারও ফলের দোকান আছে, তো কী হচ্ছে, এটা হোমোজেনিয়াস প্রোডাক্ট হচ্ছে। তো পারফেক্ট কম্পিটিশনের মধ্যে কোনটাকে রাখবো, হোমোজেনিয়াস প্রোডাক্ট। এখানে কি ফ্রি এন্ট্রি হয় আর ফ্রি কি এক্সিট হয়, মানে যে কেউ দোকান খুলতে পারে আর যে মানে কোথাও খুলতে পারে, আসতে পারে, না আসতে পারে, এটা ফ্রিলি এন্ট্রি আর এক্সিট হয়, বুঝতে পারলে। নো অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, মানে কি এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় না, কোনো অ্যাড দিতে হয়, ফল বিক্রি করতে হলে কোনো অ্যাড করতে হয়, বিনা অ্যাডে কি লোক ফল কিনতে চলে আসে। তো কী হয়, এখানে নো অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আছে, কোনো অ্যাডের কস্ট লাগে না। তারপর কি পারফেক্ট নলেজ অফ প্রাইস অ্যান্ড টেকনোলজি, যারা ফল বিক্রেতা হয় তারা ঠিক জানে কি কতটা প্রাইসে বিক্রি করতে হবে আর কতটা কমে বিক্রি করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। এক্সাম্পল কি, যেমন ফার্মার মার্কেটে কি যে কৃষকরা হয়, মানে কি মিনি সেলার থাকে, মিনি বায়ারও থাকে কৃষকদের ক্ষেত্রে। ফ্রুট সেলার, যেটা তোমাদের উদাহরণ দিলাম, সেটা কি পারফেক্ট কম্পিটিশনের মধ্যে রাখবো, বুঝতে পারলে। 4টা জিনিস মনে রাখবো, এটা কি মিনি সেলার থাকে, মিনি বায়ারও থাকে, এটা কি প্রোডাক্ট কি সেম হোমোজেনিয়াস থাকে, আর সেখানে কি ফ্রিলি এক্সিট এন্ট্রি হয় আর কি কোনো অ্যাড থাকে না, বাস এইটুকু মনে রাখবে। হলো 2 নম্বরে কী লেখা আছে, 2 নম্বরে পড়বো আমরা মনোপলিস্টিক। 2 নম্বর হচ্ছে মনোপলিস্টিক। তো মনোপলিস্টিকে কী হয় দেখো, মিনি সেলার থাকে, এখানে কি থাকে, মিনি বায়ার থাকে। এখানকার দ্রব্য কি হোমোজিনিয়াস হয় আর কি হয়, ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট হয়। মানে কি এখানে হোমোজিনিয়াস পড়লাম, এখানে হোমোজিনিয়াস, কিন্তু একটা কি আলাদা পড়লাম, ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট। মানে কি, ধরো টুথপেস্ট যে কলগেট হয়, ধরো কলগেট
কলগেট একই হয়, ধরো তুমি একটা তোমার ওই কলগেট কি একই, কিন্তু কোম্পানি কি হয় আলাদা আলাদা হয়। ধরো ক্লোজ আপ একটা কোম্পানি হয়, সেন্সোডাইন একটা কোম্পানি হয়, বুঝতে পারলে। একটা কি ডাবার রেড হয়, ডাবার রেড বলে একটা হয়। তো কি টুথপেস্ট একই, কিন্তু তার তার কোম্পানিগুলো কি আলাদা আলাদা। তো একটু তার মানে সেম জিনিসই, কিন্তু তার প্রোডাক্ট ডিফারেন্সিয়েট, মানে কি একটু আলাদা আলাদা। কারোটাতে লবণ আছে, কারোটাতে মানে অন্য কিছু আছে। তো বলে না কি আমার কলগেট ওই কলগেট মেন আমাকে, তার কলগেটে কি সে অন্য কিছু দিয়ে বানাচ্ছে। তো মানে কি প্রোডাক্ট একই, কিন্তু টেস্ট আলাদা আলাদা। তো সেটা কি হলো হোমোজিনিয়াস বা ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট। এখানে কি এখানে মেনি সেলার থাকবে আর মেনি বায়ার থাকবে। আর এখানে কি প্রাইস উইল বি ডিসাইডেড বাই মার্কেট, মানে কি মার্কেট অনুযায়ী কী করে প্রাইসটা কি ডিসাইড করা হয়, বুঝতে পারলে। আর এখানে কি ফ্রিলি কী হয় এন্ট্রি হয় আর ফ্রিলি এক্সিট হয়। তো বুঝতে পারলে মনোপ্লাস্টিক কোনটা। উদাহরণ যেমন দিলাম টুথপেস্ট। আর কি উদাহরণ হতে পারে, যেমন যেমন হচ্ছে এখানে কি অ্যাডভার্টাইজমেন্ট কস্ট উইল বি হাই, এখানে কি অ্যাড দিতে হয়। তো টুথপেস্ট যেহেতু তোমার প্রোডাক্ট এই কি হোমোজিনিয়াস, কিন্তু হচ্ছে তার প্রোডাক্টগুলো একটু আলাদা আলাদা। তো সে বলছে ডাবার কি বলছে, সে একটা আলাদা কী দিচ্ছে অ্যাড দিচ্ছে, ক্লোজ আপ একটা আলাদা অ্যাড দিচ্ছে, আর কি বললাম সেন্সোডাইন একটা আলাদা অ্যাড দিচ্ছে। তো কি সবাই আলাদা আলাদা অ্যাড দিচ্ছে, তার জন্য কি অ্যাডের প্রাইসটা কি কস্টটা কি হাই। যেমন এখানে কি বলেছে এক্সাম্পল অটোমোবাইল ইন্ডাস্ট্রি, মোবাইলের ক্ষেত্রেও কী হয়। ধরো মোবাইল ইন্ডাস্ট্রি কী হয়, ধরো তোমার কাছে এটা অটোমোবাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, একটা মোবাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয়। ধরো তোমার কাছে মোবাইল দেখেছো তো, মোবাইল একই মোবাইল সেম সবার কাছে থাকে, কাজও প্রায় একই, কিন্তু কি হয় কোম্পানি আলাদা। কারো ভিভো, কারো মোটো, কারো কি স্যামসুং, তারপর কি অপো। তো কি একই মানে মোবাইলে একই, কিন্তু কোম্পানিগুলো কী কী আলাদা। তো টুথপেস্টের ক্ষেত্রেও যেটা আমরা করলাম, তো একই। তো সেগুলোকে কি বলবো মনোপলিস্টিক, বুঝতে পারলে। আর 3 নম্বরে কী পড়বো মনোপলি। মনোপলি কোনটাকে বলবো, যেখানে সিঙ্গেল সেলার থাকবে আর মেনি বায়ার থাকবে। যেমন ধরো ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে কে করবে, গভর্নমেন্টই দেয়, একটাই সিঙ্গেল সেলার। আর কি তার বায়ারকে থাকবে মেনি বায়ার। সেক্ষেত্রে কী হয় সেলার উইল বি প্রাইস মেকার। সেলার ডিসাইড করে কতটা সেই প্রাইসটা দাম রাখবে। কারণ সরকার যদি চায় তো রেল টিকিটের ধরো দাম যতটা রাখবে, আর লোক কী করবে সেই ততটাই টাকাতেই সে যেতে হবে বাধ্য। তার জন্য কি সেলার উইল বি প্রাইস মার্কার, মানে কি সেলার সে প্রাইসটা কি মানে ডিসাইড করবে কতটা রাখবে না রাখবে, বুঝতে পারলে। আর এখানে কী হয় নো ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট, এখানে ফ্রিলিভাবে এন্ট্রি এক্সিট করা হয় না, বুঝতে পারলে। অলিগোপলিতে কী হয় লিমিটেড সেলার থাকে, কিন্তু বায়ারতে কী থাকে মেনি বায়ার থাকে। এখানে কি নো ইজি এন্ট্রি, সহজে এন্ট্রি করা যায় না। তো এখানে কি বললাম 2 নম্বরে মনোপ্লাস্টিকের ক্ষেত্রে মিনি সেলার মিনি বায়ার থাকবে, কিন্তু এখানে কি বললাম দেখো লিমিটেড সেলার কিন্তু বায়ার মেনি। ধরো সফটওয়্যারের ক্ষেত্রে দেখো, তো সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রে কী হয় অলিগোপলি ঘটে। তারপর কি হয় ধরো কী বলবো, ধরো এয়ারটেল একটা কোম্পানি আছে। সিমের ক্ষেত্রে জিও আছে, ভোডা আছে। তিনটে তো কিন্তু একই, তিনটে তো সিম না, তিনটাই তো সিম একই কাজ করে। কিন্তু এয়ারটেল আলাদা একটা কোম্পানি, জিও আলাদা একটা কোম্পানি, ভোডা একটা কোম্পানি। এটা লিমিটেড সেলার থাকে, অনেকগুলো সেলার থাকে না। কিন্তু বায়ার কি সবটাতে বায়ার অনেক, মানে মেনি বায়ার, কিন্তু এখানে কি লিমিটেড সেলার। তো সেক্ষেত্রে কি সেটাকে বলবো অলিগোপলি, বুঝতে পারলে। চারটা জিনিস কি বললাম, পারফেক্টলি কম্পিটিশনে কী হয় মেনি সেলার আর কি থাকে মেনি বায়ার থাকে। সেটা কি হোমোজিনিয়াস প্রোডাক্ট হয়, মানে কি ফলের দোকান করলে মানে একই ফলের দোকান থাকে, সেক্ষেত্রে কি হোমোজিনিয়াস প্রোডাক্ট, সেখানে কি ফ্রিলিভাবে এন্ট্রি হবে, ফ্রিলিভাবে এক্সিট হবে, কোনো অ্যাডের কস্ট লাগে না। আর তারপর ওটা কি মনোপ্লাস্টিকের ক্ষেত্রে কী বললাম হোমোজিনিয়াস থাকবে, কিন্তু একটু পরিবর্তন থাকবে, ডিফারেন্সিয়েট প্রোডাক্ট কেন থাকবে। টুথপেস্টে যেমন কি একই টুথপেস্ট, কিন্তু কি তার কোম্পানিগুলো কি আলাদা আলাদা, তো কি মিনি সেলার থাকবে, তো এখানে কি মিনি বায়ার থাকবে। কিন্তু এখানে কি একটু অ্যাড দিতে হবে, কারণ প্রত্যেকের আলাদা আলাদা টুথপেস্ট সেহেতু সে অ্যাড দেবে। তো সেক্ষেত্রে কি অ্যাডের কস্ট লাগে, এখানে ফ্রিলিভাবে এন্ট্রি এক্সিট হয়। আর কি হয় বলো, এখানে প্রাইস উইল বি ডিসাইডেড বাই মার্কেট, মার্কেট অনুযায়ী, মার্কেটেও সেই দামটা কত রাখলে সেই প্রাইস অনুযায়ী মানে চলবে। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা দেখতে হবে, মানে কতটা মানে সাপ্লাই দিলে, মানে কতটা মার্কেটে দাম রাখলে তার ডিমান্ডটা থাকবে, ওই হিসাবে প্রাইসটা কি ওঠানামা করে, বুঝতে পারলে। আর তারপরে কি প্রাইস ফ্রিলি এন্ট্রি এক্সিট যেটা পড়লাম। আর একটা কী হয় মনোপলিতে কী হয় সিঙ্গেল সেলার থাকে, কিন্তু বায়ার কি মেনি থাকে, যেমন ইন্ডিয়ান রেলওয়ে বললাম। অলিগোপলিতে কী বললাম লিমিটেড সেলার,
কিন্তু বায়ের কতটা অনেকগুলো থাকে মিনি বায়ের। যেমন উদাহরণ দিয়ে কী বললাম, সিমের ক্ষেত্রে বললাম, এয়ারটেল জিও ভোডার ক্ষেত্রে কী বললাম, সেলার লিমিটেড, কিন্তু বায়ের কত, বায়ের মেনি। তো সেক্ষেত্রে হচ্ছে অলিগোপলি, সেখানে কী হয়, এন্ট্রি এক্সিট সহজে হয় না। তো দুটার ক্ষেত্রে, একটা অলিগোপলি একটা মনোপলি, সেক্ষেত্রে কি সহজে এন্ট্রি এক্সিট হয় না। আর প্রথমে বললাম পারফেক্ট কম্পিটিশন আর মনোপলিস্টিকে কি সহজে এন্ট্রি এক্সিট হয়, দুটোই হোমোজেনিয়াস, কিন্তু মনোপলিস্টিকে একটা কি আলাদা, ডিফারেন্সিয়েট প্রোডাক্ট আলাদা, কারণ সেই জন্য এখানে অ্যাডেড দিতে হয়, আর পারফেক্টে কি কোনো অ্যাড দিতে হয় না। বুঝতে পারলে? বা সেটুকু মনে রাখো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, বুঝতে পারলে? যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো সেই ভিডিওটাকে আবার রিপিটে দেখবে বুঝতে পেরে যাবে। বুঝতে পারলে? তো আজকের ক্লাস এই পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে আবার দেখা হবে।